আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। পশ্চিমা তালিবান সরকারের সাথে সম্পর্ক ছেদ করার পর তালিবান নতুন করে অনেক মিত্র পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহে আফগান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় যে মধ্য এশিয়ার কিছু দেশ আফগানিস্তানে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। মধ্য এশিয়ার তিনটি প্রধান দেশ কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান ইতোমধ্যে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে এবং অর্থনীতি ও রাজনৈতিক খাতে কাবুলের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। কাজাখস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলিবেক বাকায়েভের উদ্ধৃতি দিয়ে ৩১ অগস্টের একটি বিবৃতিতে বলা হয়েছে যে কাজাখস্তান তালেবানের একজন প্রতিনিধিকে আফগানিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে অনুমোদন করেছে। এর আগে গত জুলাই মাসে তুর্কমেনিস্তানও আফগানিস্তানের কূটনীতিককে স্বীকৃতি দেয়। জুনের শুরুতে কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ জানান যে আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে তারা সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানদের নাম বাদ দিয়েছেন। উজবেকিস্তান আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ নিঘমাতোভিচ আরিপভের সাথে ১৮ অগস্ট আফগান উপপ্রধানমন্ত্রী মাওলাওই আব্দুল কবির সাক্ষাৎ করেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে খুব শীঘ্রই তালিবান রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও এ বৈঠকে সিদ্ধান্ত হয়। অন্যদিকে গত ২১ অগস্ট তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভ আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে বলেছিলেন যে তুর্কমেনিস্তান টিএপিআই বা টাপি প্রকল্পে আফগানিস্তানকে সহায়তা করতে প্রস্তুত। টাপি হল প্রাকৃতিক গ্যাস টেনে নেওয়ার একটি পাইপলাইন যা তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতকে সংযুক্ত করে। পরপর তিনটি দেশের এই ইতিবাচক পদক্ষেপ প্রমাণ করে যে মধ্য এশিয়ার দেশগুলি আনুষ্ঠানিকভাবে তালিবান প্রশাসনকে স্বীকৃতি দিতে এবং স্বাভাবিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হল, কেন এই দেশগুলো হঠাৎ তালেবানদের ব্যাপারে এতটা আগ্রহী হয়ে উঠল? আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বিগত ৩ বছরে বিশ্ব রাজনীতিতে নানা ধরনের সংকটের সম্মুখীন হয়েছে। ফলে তালেবানদের যতটা বিরোধিতার মুখে পড়ার কথা ছিল কার্যত তা হয়নি। এই সুযোগে তালেবান অনেকটাই স্বস্তিতে থেকেছে এবং নিজেদের ক্ষমতা গ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তায় মিশন UNAMA চলতি বছরের জুনে যে প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় যে যদিও দুটি তালেবান বিরোধী প্রতিরোধ গোষ্ঠী রাজধানীতে হামলা চালিয়েছে, তবে সার্বিকভাবে রাজধানী এবং উত্তরপ্রদেশে তালেবান বিরোধীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেনি। তালেবানের প্রশাসনিক কাঠামো প্রাথমিকভাবে একটি ধর্মীয় এবং সামরিক শ্রেণীবিন্যাসের ওপর ভর করে তৈরি করা হয়েছে এবং এর প্রধান নেতাকে আমিরুল মোমিনিন নামে অভিহিত করা হয়। নির্বাহী, বিচার বিভাগ এবং আইন প্রশাখাগুলিকে ইসলামী আইনের আলোকে এবং প্রধান নেতার নির্দেশনাবলী মেনে চলার ওপর জোর দেওয়ার জন্য গঠন করা হয়েছে। এই কাঠামোতে তালেবানের প্রতি অনুগত বাহিনীর জন্য প্রশাসনিক ভূমিকা বরাদ্দ করা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হয়েছে। তালেবানরা রাষ্ট্র পরিচালনায় শুরু থেকেই তেমন কোনো প্রতিরোধের মুখে পড়েনি। এ যাত্রায় কাবুলের দখল নেয়ার পর তালেবানরা একদিনের মধ্যেই সব জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইসলামিক প্রজাতন্ত্রের মন্ত্রিসভা ঘোষণা করার পর আনুষঙ্গিক অন্য সব ব্যক্তিত্বকে ক্ষমতার কাঠামো থেকে বাদ দেওয়া হয়। এর ফলে সবকিছুর উপর তালেবানদের একচেটিয়া ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তবে তালেবানদের জন্য এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তালেবান জাতি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা এবং জাতীয় ঐক্য গঠন করা। তালেবান নেতৃত্বাধীন সরকারের ৩ বছর পরও এসে দেখা যাচ্ছে যে সামাজিক কাঠামোর প্রতিনিধিত্বকারী একটি সংবিধান এখনও প্রণীত হয়নি। তালেবানদের ব্যাপারে আগ্রহী হওয়ার আরেকটি কারণ হলো গত ৩ বছরে অর্থনৈতিক অগ্রাধিকার এবং
প্রতিবেশী দেশগুলির সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলাকে কেন্দ্র করে তালেবানের বৈদেশিক নীতি প্রণীত হয়েছে। তালেবান কর্মকর্তারা ধারাবাহিকভাবে আফগানিস্তানের পররাষ্ট্র নীতিকে অর্থনৈতিক পন্থায় চালিত বলে চিহ্নিত করেছেন। অর্থনীতির ব্যাপারে তালেবানদের আন্তরিক পেরেশানি প্রমাণের অংশ হিসেবে তারা অর্থনীতির দায়িত্বে উপপ্রধানমন্ত্রী হিসেবে দোহা চুক্তির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মোল্লা আব্দুল গনি বারদারকে নিয়োজিত করে। এত কিছুর পরও তালেবান প্রশাসন এখনও অনেক দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ায় বিদেশি বিনিয়োগ প্রাপ্তি এবং আন্তর্জাতিক ফোরামগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তালেবানরা বাধার মুখে পড়েছে। এ ধরনের নানা চ্যালেঞ্জ থাকার পরও তালেবান প্রশাসন সফলভাবে গত ৩ বছরে যথেষ্ট বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে, যার পরিমাণ প্রায় $7 বিলিয়ন। এসব বিনিয়োগের বেশিরভাগই এসেছে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে। চীন তালেবানদের প্রশাসন থাকা সত্ত্বেও বিনিয়োগ করছে। এক্ষেত্রে চীনের যুক্তি হলো তালেবানরা আন্তর্জাতিক নানা স্টেক হোল্ডার নিয়োগ বা তাদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত নিরপেক্ষ মনোভাব প্রকাশ করেছে। তাছাড়া সশস্ত্র জঙ্গিদের সাথেও তালেবানরা অত্যন্ত কঠোর। এই বিষয়গুলো চীনকে আফগানিস্তানে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। সংঘাতে কোনো দেশ যদি এড়িয়ে চলতে পারে তাহলে একটি দেশকে নিরপেক্ষ হিসেবে গণ্য করা হয়। তাছাড়া তালেবানরা কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, অন্য দেশের জন্য হুমকি হিসেবেও কাজ করে না। এখনও পর্যন্ত তালেবান নেতৃত্ব অন্তত কাগজে কলমে এই নীতিগুলোর প্রতি তার আনুগত্য প্রদর্শনের চেষ্টা করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্য তালেবানদের ভাবমূর্তি এখনও সর্বতোভাবে গ্রহণযোগ্য নয়। নানা দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও তালেবান প্রশাসন পিছিয়ে আছে। এক্ষেত্রে স্বীকৃতি না পাওয়ার মূল কারণটি হল নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তালেবানদের সংকীর্ণ মনোভাব। তালেবানরা যদি এ ধরনের দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে না পারে তাহলে তালেবানদের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়া অনেকটাই দুরাশায় পরিণত হবে। ঐতিহাসিকভাবে হার্টল্যান্ড নামে পরিচিত মধ্য এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার মধ্যে নিউ গ্রেট গেমের একটি বড় প্রেক্ষাপটে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার দেশগুলো বিশ্বমানচিত্রে একটি উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে মধ্য এশিয়ার অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়। এরপর এই অঞ্চলটি 2000-এর দশকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে শুরু করে। মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরগিজস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংযোগ বৃদ্ধির পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিকাশের দিকে অগ্রসর হচ্ছে। চীন এবং রাশিয়ার মতো প্রধান প্রতিবেশীদের এই অঞ্চলের দেশগুলোর একটি বোঝাপড়াও হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীতে বৃহত্তর মধ্য এশিয়া গঠনে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতো অবস্থায় এরই মধ্যে চলে এসেছে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে সেতু হিসেবে কাজ করেছে। মধ্য এশিয়ার দেশগুলোর কাছে আফগানিস্তানের ভূ রাজনৈতিক তাৎপর্য মূলত অর্থনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে বিবেচিত হয়। বিশেষ করে ট্রানজিট রুট, প্রাকৃতিক সম্পদ এবং শক্তিশালী কূটনৈতিক অর্থনীতির মতো প্রসঙ্গগুলো দিনে দিনে আফগানিস্তানের গুরুত্ব ও আবেদন বৃদ্ধি করেছে। মধ্য এশিয়ার সাথে আফগানিস্তানকে সংযুক্ত করার সবচেয়ে উল্লেখযোগ্য ট্রানজিট প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেললাইন নির্মাণ, বিশেষ করে 5টি দেশের মধ্যকার রেলওয়ে প্রকল্প, যা চীন, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং ইরানকে সংযুক্ত করে। এই করিডোরটি চীন থেকে ইউরোপে সর্বত্রই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি আফগানিস্তানকে একটি পরিবহন করিডোর হিসেবে বিবেচনা করা হয়, যা মধ্য এশিয়াকে পাকিস্তান এবং ভারতের সাথে সংযুক্ত করে। গত 3 বছরে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে আফগানিস্তানের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্য গতি পেয়েছে। এরই মধ্যে কাজাখস্তান আফগানিস্তানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই দেশটির জন্য রপ্তানিমুখী বৈদেশিক নীতি গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানে কাজাখস্তানের রপ্তানি তথ্যের বিশ্লেষণে দেখা যায় যে একটি সাধারণ কোনো সীমান্ত না থাকার পরও কাজাখস্তান উজবেকিস্তানের টার্মেজ হায়রাতান বন্দর হয়ে আফগানিস্তানে তারা আটা, তেল এবং গমের রপ্তানি বৃদ্ধি করেছে, যার মূল্য $987 মিলিয়ন। কাজাখস্তান আফগানিস্তানের ময়দার প্রাথমিক সরবরাহকারী হিসেবে এখনও থেকে গেছে। আফগানিস্তান থেকে কোনো নিরাপত্তা হুমকি না থাকায় কাজাখস্তানের জন্য বিশেষ কিছু সুযোগ তৈরি হয়েছে। উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার আরেকটি দেশ যা তালেবান প্রশাসনের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করেছে। যদিও তাসখন্দের জন্য প্রাথমিক উদ্বেগের বিষয় হলো এই অঞ্চলে দায়েশের উপস্থিতি, কেননা দায়েশের কারণে সীমান্তে হুমকি তৈরি হয়। এগুলো ছাড়াও ভৌগোলিক সীমাবদ্ধতা এবং চারিদিকে স্থল বেষ্টিত দেশ হিসেবে উজবেকিস্তানের আরও কিছু সংকট আছে। উজবেকিস্তানের প্রতিবেশী দেশগুলোর পক্ষেও সমুদ্রপথ পাড়িয়ে উজবেকিস্তানে যাওয়ার কোনো সুযোগ নেই। উজবেকিস্তানের সাথে চীন ও ভারতের যোগাযোগেরও একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে কাজাখস্তান এবং উজবেকিস্তানের মতো তুর্কমেনিস্তানও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির মাধ্যমে আফগানিস্তানের সাথে সম্পর্ক আরও সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আফগানিস্তানে তালেবানের অধিগ্রহণের পর মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলির মধ্যে প্রথম কাতারে ছিল তুর্কমেনিস্তান। দেশটি সফলভাবে আফগানিস্তানে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠা করেছিল। দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল টাপি প্রকল্প, যা এই দুটো দেশের গ্যাস রপ্তানি রুট। তুর্কমেনিস্তানের বেশিরভাগ গ্যাস পাইপলাইন সোভিয়েত যুগে নির্মিত হয়েছিল এবং মূলত রাশিয়াকে গ্যাস সরবরাহ করার জন্য এগুলো ডিজাইন করা হয়েছিল। অথচ নানা ধরনের প্রতিকূলতার মুখে গ্যাস ভিত্তিক কার্যক্রমগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতি উত্তরণে মধ্য এশিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আর এই উপলব্ধি থেকেই মধ্য এশিয়ার দেশগুলো আফগানিস্তানের ব্যাপারে সম্পর্ক উন্নয়নে এতটা সক্রিয় হয়ে উঠেছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।